আজকের ভিডিওতে আমি কথা বলবো উইন্টারে বা শীতে বাচ্চাদের ওভারঅল আমরা কিভাবে যত্ন করতে পারি। আসসালামু আলাইকুম, ইটস মি রিমু, এ ফর্মার টিচার অ্যান্ড এ মাদার অফ ওয়ান চাইল্ড। শীত তো অলমোস্ট চলে এসেছে, বিশেষ করে গ্রামাঞ্চলে এখন ভালো ঠান্ডা পড়ছে। সো এই সময় বাচ্চাদেরকে আমরা চেষ্টা করব যতক্ষণ সানলাইট থাকবে বাইরে ততক্ষণ ওদেরকে বাইরে যদি নিতে হয় ওই সময়ের মধ্যে নিতে, আর যতটা সম্ভব সন্ধ্যার পর বা 5টার পর থেকেই মেইনলি, আর সকালেও 7টা-8টার আগে আমরা যতটা পারি ঘরের মধ্যে রাখতে, বাচ্চাদের যতটা পারি বাইরে না দিতে, কারণ তখন আসলে অনেক বাতাসও থাকে ঠান্ডার সাথে সাথে, তো বাচ্চাদের ঠান্ডাটা অনেক তাড়াতাড়ি লেগে যায়। আর এছাড়া আমরা শুরুতেই যেটা করতে পারি, বাচ্চাদেরকে বেশি বেশি একটু ভিটামিন সি যুক্ত খাবার দিতে পারি, যেমন ভাতের সাথে একটু লেবুর রস মাখিয়ে দিতে পারি, দেন অরেঞ্জ দিতে পারি, আমলকি যদি খেতে পারে বাচ্চারা থেতো করে ওটার জুসও দিতে পারি একটু মধু মিশিয়ে। আর এছাড়া পেয়ারাও কিন্তু দিতে পারি, এখন সিজনাল ফুড হিসেবে পেয়ারাতেও কিন্তু ভালো ভিটামিন সি আছে। আর এই সময় আমরা কাপড় চোপড় নিয়ে আসলে একটু কনফিউজড হয়ে যাই, দেখা যায় যে বেশি কাপড় পরালে বাচ্চাদের গরম লেগে ঠান্ডা লেগে যাচ্ছে, কম কাপড় পরালে বাচ্চাদের শীতের জন্য ঠান্ডা লেগে যাচ্ছে। তো এখন যেটা করতে পারি, আমরা একটু লেয়ার করে কাপড় পরাতে পারি। ভেতরে যে কাপড়টা পরাবো সেটা একটু সুতি টাইপ রাখার চেষ্টা করি, এরপরে ওপরে একটু একটু করে লেয়ার করে পরাতে পারি। পাতলা কাপড়ের লেয়ার হলেই ভালো হয়। আর আমরা যে কয়টা কাপড় পরছি বাচ্চাদের, বিশেষ করে নিউবর্ন বাচ্চাদের, তার থেকে একটা লেয়ার বেশি দিলেই কিন্তু হয়ে যায়। আর আমরা একটু চেক করে দেখতে পারি যখন বাচ্চাদের হাত পা একটু ঠান্ডা হয়ে যাচ্ছে ওদের টামি বা চেস্টের চেয়ে, তখন আমরা একটু মিটেন্স বা হ্যাট পরিয়ে দিতে পারি। আর যদি দেখি যে না ওদের একটু ঘেমে যাচ্ছে, একটু আমরা চেষ্টা করব বারবার একটু হাত দিয়ে গলাটা বা কপালটা খেয়াল করতে যে ওদের ঘেমে যাচ্ছে কিনা, তখন কিন্তু একটা লেয়ার কম করিয়ে দিতে পারি। সো এভাবে একটু কনস্ট্যান্টলি আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বাচ্চাদের গরম লাগছে কিনা বেশি কাপড়ের জন্য, অথবা ঠান্ডা লেগে যাচ্ছে কিনা কম কাপড়ের জন্য। এই সময়টা একটু আসলে কনফিউজিং বাবা মার জন্যও, যে আসলে কতটা পড়ানো উচিত বা কতটা পড়ানো উচিত না। সো আমরা লেয়ার করে দিলে যে সুবিধাটা হবে, যখন দেখছি ওদের একটু ঘেমে যাচ্ছে একটা লেয়ার কমিয়ে দিতে পারি, আর যখন দেখছি একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে ওদের হাত পা কান, তখন কিন্তু আরেকটা লেয়ার অথবা মিটেন্স পরিয়ে দিলে বাচ্চাদের জন্য ইজি হয়। আর এই সময়টাতে আমরা গোসলের সময় একটু কনফিউজ হয়ে যায় যে প্রতিদিন করাবো কিনা বা ঠান্ডা লেগে যাচ্ছে কিনা। নিউবর্ন হলে আমরা একটু স্কিপ করতে পারি 2-1 দিন করে, কিন্তু একটু টডলার বা একটু বেশি বয়সের বাচ্চাদেরকে কিন্তু ইচ্ছা করলে আমরা প্রতিদিনই করাতে পারি, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু অবশ্যই আমরা ওয়ার্ম ওয়াটার নেব এবং চারপাশের পরিবেশও অবশ্যই ওয়ার্ম রাখবো। যেমন যেখানে আমরা চেঞ্জ করব, যে রুমটাতে আমরা চেঞ্জ করব, যে রুমটাতে আমরা অয়েল বা লোশন দিব, সেই রুমটার এনভায়রনমেন্টটা যেন একটু ওয়ার্ম থাকে, এটাও আমরা খেয়াল করে নিলে তাহলে কিন্তু গোসলে কোনো সমস্যা হয় না। আর গোসলের আগে আমরা একটু সানবেদিং করাতে পারি, একটু অয়েল ম্যাসাজ করাতে পারি। সানবেদিং এর সময় আমরা অবশ্যই খেয়াল রাখবো যে একটু টডলার বা বড় বয়সের বাচ্চাদেরকে একটু সানস্ক্রিন দিয়ে নিতে, আর যারা নিউবর্ন তাদেরকে ডিরেক্ট সানলাইটে না রেখে, কারণ বাতাস থাকতে পারে, উইন্ডোর পাশে যে সানলাইটটা আসে ওই সানলাইটের আলো আমরা ওদেরকে দিতে পারি। আর যদি বাতাস না থাকে তাহলে সানলাইটে দেয়া যায়, হালকা যে নরম রোদটা থাকে ওই সময় আমরা কিন্তু সানবেদিং করাতে পারি ওদেরকে। আর গোসলের আগে আগে যদি বাইরে বাতাস থাকে তাহলে রোদে না নিয়ে রুমের ভেতরেই রুমটা একটু ওয়ার্ম করে, রুম হিটার ইউজ করে হোক বা সূর্যের আলোতে যদি কোনো রুম গরম থাকে সেই রুমে নিয়ে বেবিকে অয়েল ম্যাসাজ করাতে পারি আমরা। আর অয়েল ম্যাসাজের ক্ষেত্রে আমরা চুজ করতে পারি কোকোনাট অয়েল আর অলিভ অয়েল। আমরা কোনো স্মেলি প্রোডাক্ট বাচ্চাদের গায়ে না দেওয়ারই ট্রাই করব, যেগুলোতে অনেক ঘ্রাণ আছে। অথবা অনেকে সরিষার তেল দেন, সরিষার তেল আসলে একটু বাচ্চাদের ইরিটেট হওয়ার সম্ভাবনা থাকে, বাচ্চাদের স্কিন একটু সেন্সিটিভ। সো যাদের বাচ্চার কোনো প্রবলেম হচ্ছে না দিতে পারেন, আমি মেনলি অ্যাভয়েড করি। আমি যতটা পারি অলিভ অয়েল অথবা পিওর কোকোনাট অয়েল যেটা, সেটা দেওয়ার ট্রাই করি বাচ্চাকে। সো সানবেদিং করালেন, অয়েল ম্যাসাজ করালেন, দেন রুমটা ওয়ার্ম থাকা অবস্থাতেই ওয়াশরুমের উইন্ডো, রুমের অন্যান্য দরজা টরজা সব ক্লোজ করে পুরোটা এনভায়রনমেন্ট যেন ওয়ার্ম থাকে, যেন ঠান্ডা না আসে, ঠান্ডা বাতাস না আসে, সেভাবে করে দেন বাচ্চাকে ওয়ার্ম ওয়াটারে গোসল করিয়ে আপনি অয়েল বা লোশন ম্যাসাজ করে জামা কাপড় পরিয়ে দিতে পারেন। কিন্তু আমরা ভেজা অবস্থায় অবশ্যই বাচ্চাকে অনেকক্ষণ খালি গায়ে রাখবো না। আমরা যখনই বাচ্চাকে গোসল করানোর সময় তো অবশ্যই পা থেকে শুরু করব, পায়ে পানি দিব, গায়ে পানি দিব, ওরা একটু ওয়ার্ম ওয়াটারে খেলা করতে পারে যদি পরিবেশটা ওয়ার্ম থাকে অবশ্যই। আর মাথায় একদম শেষে পানি দিয়ে টাওয়াল র্যাপ করে যে উঠাবো, তারপরে খুব ভালো করে ড্রাই করে ওয়ার্ম যে রুমটায় সেখানে অবশ্যই রাখতে হবে, ঠান্ডা কোনো রুমে রাখবো না বাচ্চাকে। দেন তাড়াতাড়ি করে লোশন এন্ড অয়েল ম্যাসাজ করে আমরা জামা কাপড় পরিয়ে দিতে পারি। আর যাদের রুম হিটার নেই তারা যেটা করতে পারেন, ওয়াশরুমেই জানালা দরজা বন্ধ করে যখন আপনি গরম পানি ছাড়বেন তখন কিন্তু ওয়াশরুমটাই একটু ওয়ার্ম হয়ে যাবে। সো আপনি আর বাইরে না এনে বাচ্চাকে ওখানেই কোনো একটা চেয়ারের উপরে দাঁড় করিয়ে মুছে অয়েল লোশন লাগিয়ে জামা কাপড় পরিয়ে দেন বাইরে আনেন, তাহলে হয়তো আর বাইরের বাতাসটা লাগবে না বা রুমের
ঠান্ডা আবহাওয়াটা লাগবে না আর ওর ঠান্ডা লাগাটা কমে যাবে। আর গোসল নিয়ে বিস্তারিত আমার আরেকটি ভিডিও আছে, আপনারা যদি জানতে চান আরো বিস্তারিত ভাবে তাহলে এই ভিডিওটি দেখতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব, আপনি ইচ্ছা করলে দেখতে পারেন। আর কসমেটিক্স যেটাই দেবো আমরা চেষ্টা করব যে সব প্রোডাক্টসে স্মেল থাকে না, অ্যাডেড স্মেল, সে ধরনের প্রোডাক্ট আমরা ইউজ করব। আমি মেইনলি বেবিকে আভিনোর প্রোডাক্ট গুলো দিই। এছাড়া আরো কিছু ব্র্যান্ড অনেক ভালো আছে, সেরাভি বোধহয় ভালো, তারপরে মাদার কেয়ার ব্র্যান্ডটাও ভালো, কিন্তু আমি মেইনলি ওকে আভিনোর প্রোডাক্ট গুলো দিচ্ছি। সো আপনার যেটাই ভালো লাগে জাস্ট খেয়াল করবেন যে খুব বেশি ইনগ্রেডিয়েন্টস না থাকে, লেভেলটা একটু পরে দেখবেন, আর হচ্ছে খুব বেশি স্মেল অ্যাড না করা থাকে। এগুলো আসলে বাচ্চাদের জন্য অত বেশি ভালো হয় না। আর আপনি কিন্তু পিওর কোকোনাট অয়েলও ইউজ করতে পারেন বাচ্চার কসমেটিক্স হিসেবে ওভারঅল উইন্টারে। আর এছাড়া আরেকটা যেটা বলবো যে বাচ্চাদের লিপস, কিন্তু বাচ্চাদের না শুধু বড়দেরও লিপস খুব ড্রাই হয়ে যায় উইন্টারে। সো যারা নিউবর্ন আছে ওদেরকে কোনো কিছু আসলে দেওয়ার দরকার নেই, ওদেরকে যে অয়েল মাসাজ করাচ্ছেন গোসলের আগে তাতেই হয়ে যায়, বা গোসলের পরে একটু হালকা অলিভ অয়েল দিতে পারেন। কিন্তু হচ্ছে লিপসে কিন্তু আলাদা করে ওদেরকে তেমন কিছু দেওয়ার দরকার নেই, কারণ ওরা কনস্ট্যান্টলি দুধ খাচ্ছে, ওখানে কিন্তু এনাফ ময়শ্চারাইজার আছে। সো নিউবর্নের ক্ষেত্রে আর লিপসে কোনো কিছু দেওয়ার দরকার পড়ে না। আর যারা একটু বড় হয়েছে, টডলার বা টিনেজার, ওরাও যদি দেখেন যে পেট্রোলিয়াম জেলি ইউজ করলে ওরা খেয়ে ফেলছে, তাহলে যেটা করতে পারেন আপনারা, ওরা ঘুমিয়ে গেলে একটু থিক লেয়ার করে পেট্রোলিয়াম জেলিটা আপনারা ওদের ঠোঁটে দিয়ে রাখতে পারেন, অথবা যেখানে যেখানে একটু দেখেন যে উইন্টারের বেশি ছাপ পড়ছে, অনেক সময় ছোট বাচ্চাদের গালেও কিন্তু একদম রেড হয়ে যায় বা শক্ত হয়ে যায়, ড্রাই হয়ে যায় অনেক উইন্টারের জন্য। সো ওইখানেও আপনারা একটা পেট্রোলিয়াম জেলির একটা থিক প্রলেপ দিয়ে রাখতে পারেন রাতের বেলা। ওটা কিন্তু একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে ঠান্ডাটা স্কিনে বসার ক্ষেত্রে। আপনারা যখন বাচ্চাদেরকে নিয়ে বাইরে যাবেন তখনও কিন্তু যদি অনেক ঠান্ডা থাকে বাইরে, পেট্রোলিয়াম জেলির একটা থিক লেয়ার দিয়ে নিতে পারেন গালে, যাদের আর কি অনেক বেশি ড্রাই হয়ে যাচ্ছে বা ফেটে যাচ্ছে গালটা। বাচ্চাদের স্কিন তো অনেক পাতলা হয়, তো এরকম হতে পারে। সেক্ষেত্রে আপনারা ইজি একটা সলিউশন হিসেবে এই ট্রিক্সটা করতে পারেন। পেট্রোলিয়াম জেলির একটা থিক লেয়ার দিলে কিন্তু বাতাসটা আর স্কিনে লাগতে পারে না সরাসরি, তখন একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। দেন আমরা যখন বেবিকে খাওয়াবো একটু সাবধানে খাওয়াবো। যখন ফিডিং করাচ্ছি অনেক সময় দেখা যাচ্ছে ওদের ক্লথ ভিজে যেতে পারে, অথবা ওদেরকে যখন বার্পিং করাচ্ছি তখনও দেখা যায় ওদের দুধ কিন্তু অনেকটা পড়ে যায় বার্প করার সময় সামনের ড্রেসে। সো এরকম যদি হয় যে কোনোভাবে খাওয়ার সময় পানি স্পিল হচ্ছে, অথবা বার্প করার সময় দুধ পড়ে যাচ্ছে, অথবা খাওয়ানোর সময় কিছু একটা স্পিল হচ্ছে, সাথে সাথে আমরা ট্রাই করব ড্রেস চেঞ্জ করে দিতে। যদি আমরা লেয়ারে পরিয়ে থাকি তাহলে উপরের লেয়ারটা খুলে দেব। সো তাহলে কিন্তু ঠান্ডা লাগার ভয়টা কমে যাবে। আরো বাচ্চারা যখন পটি করছে এই সময়ও কিন্তু অনেক সময় ঠান্ডা ওয়েট ওয়াইপস অনেকে ইউজ করছেন, অথবা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দিচ্ছেন। তো এই ব্যাপারটা একটু আমরা খেয়াল করি যে যখন আমরা ওয়েট ওয়াইপস ইউজ করব তখন আমরা একটা যেটা পারি সেটা হচ্ছে একটু গরম পানিতে ওয়েট ওয়াইপসটা ভিজিয়ে তারপরে কিন্তু ওইটা ইউজ করলে বাচ্চাদের আর ঠান্ডা লাগার ভয় থাকে না। আমি যেটা করেছি, আমার আজান যখন ছোট ছিল তখন উইন্টারের সময় সবসময় ওয়েট ওয়াইপসটা একটু গরম পানিতে ভিজিয়ে চিপে তারপরে ইউজ করতাম, যেন ওর বটমে ঠান্ডা না লেগে যায়। আর যারা একটু বড় তারাও যখন পানি ইউজ করবেন পটি করার পরে একটু ওয়ার্ম ওয়াটার ইউজ করার ট্রাই করবেন। আর আরেকটা যেটা হচ্ছে, বাচ্চারা ঠান্ডার কারণে কিন্তু পানি খেতে চাচ্ছে না, যে কারণে ডিহাইড্রেশনের একটা প্রবলেম হয়ে যাচ্ছে, ইউরিন কম হচ্ছে। আমরা পানিটা একটু ওয়ার্ম করে দিতে পারি বাচ্চাদের, যেন ওদের খেতে অত বেশি কষ্ট না হয়। আর হচ্ছে ঘন ঘন ওদেরকে পানি দেওয়া ট্রাই করব, যেহেতু ওরা নিজে থেকে খেতে চাইবে না, আমাদেরকেই কিন্তু মনে করে করে ওদেরকে পানি দিতে হবে, ডিহাইড্রেশনটা যেন না হয়। যারা নিউবর্ন বেবি আছে ওরাও কিন্তু ডিহাইড্রেশনে পড়ে যায়, সো ওদেরকেও 2-2.5 ঘন্টা পর পর তো অবশ্যই আমরা একটু ব্রেস্টফিড করিয়ে নিব। আর অনেকে ঢাকায় এখনো হালকা ফ্যান ছাড়ছেন বা এসি ছাড়ছেন, বিশেষ করে যখন আমরা ঘুমাতে যাই তখন ফ্যান ছেড়ে রেখে ঘুমিয়ে যাই, কিন্তু দেখা যায় যে শেষ রাতে কিন্তু পরিবেশটা অনেকটা ঠান্ডা হয়ে যায়। তো এরকম যদি হয় তাহলে ফ্যানটা তো অবশ্যই কমিয়ে রাখবো, এবং চেষ্টা করব মাঝরাতে এসে ফ্যানটা অফ করে দেওয়ার বা আরো বেশি কমিয়ে দেওয়ার, কারণ শেষ রাতে কিন্তু ভালো ঠান্ডা পড়ে এবং বাচ্চাদের কিন্তু এই সময়টাতে ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে। সো কষ্ট করে আমরা শেষ রাতের দিকে ফ্যানটা কমিয়ে দিব বা বন্ধ করে দিব, অথবা এসি যদি চলে একটা টাইমার সেট করে নিতে পারেন বা উঠে অফ করে দিতে পারেন। আর এই সময় কিন্তু কোল্ড অ্যালার্জি অনেক বেশি হয় বাচ্চাদের মধ্যে। তো আমরা যখন উইন্টারের কাপড় বের করব, উইন্টারের কাপড় যতই আমরা ওয়াশ করে কাপড়ে ঢুকিয়ে রাখি, এগুলোতে কিন্তু অনেক বেশি ডাস্ট আটকে যায় উইন্টারের কাপড়ের মধ্যে, উলেন কাপড়ের মধ্যে। সো আমরা এগুলো ইউজ করার আগে আরেকবার একটু ওয়াশ করে নিব এবং খুব ভালো কড়া রোদে শুকিয়ে নিব, দেন বাচ্চাদেরকে পরতে দিব। তাহলে কিন্তু ওদের কোল্ড অ্যালার্জিটা এত বেশি হওয়ার সম্ভাবনাটা একটু কমে যাবে। আর এটা ব্ল্যাঙ্কেটের ক্ষেত্রেও আমরা সেম ব্যাপারটা করব।
আর দেখা যায় যে বাচ্চারা এই সময় হ্যান্ড ওয়াশও খুব বেশি করতে চায় না, যেহেতু পানি ঠান্ডা থাকে। এই সময় কিন্তু জীবাণু অনেক বেশি থাকে, কোল্ড অ্যালার্জির সম্ভাবনা থাকে। সো আমরা একটু নিট অ্যান্ড ক্লিন থাকার ট্রাই করব। বাচ্চাদেরকে হ্যান্ড ওয়াশ করাবো, খাওয়ার আগে, খাওয়ার পরে, বাইরে থেকে এসে সবসময় হ্যান্ড ওয়াশ করাবো এবং ওয়ার্ম ওয়াটার ইউজ করার ট্রাই করব। আর হ্যান্ড ওয়াশ করার পরেও আমরা খেয়াল করব যে ওদের স্লিভস ভিজে যাচ্ছে কিনা। যদি ভিজে যায় অবশ্যই এগুলো চেঞ্জ করে দেব। এখন আমি কিছু টুলস এর কথা বলতে চাই যেগুলোতে একটু হেল্প পাওয়া যায় এই শীতের সময়। এক নম্বরে যেটা হচ্ছে রুম হিটার। অনেকে ইলেকট্রিক রুম হিটারটা আসলে পছন্দ করেন না, অনেকে অয়েল রুম হিটার ইউজ করেন, যেটা সম্পর্কে আমি আসলে খুব বেশি জানি না। আমি মাঝে মধ্যে ইলেকট্রিক রুম হিটারটা ইউজ করি যখন আমার গোসলের সময় বেবির, অথবা রুমটা অনেক বেশি ঠান্ডা হয়ে যায় মাঝে মধ্যে, তখন আমি ইলেকট্রিক হিটারটা ইউজ করি। বাট এটা সব সময় না অবশ্যই, এটা কিন্তু অনেক বেশি ড্রাই করে ফেলে পরিবেশ। কিন্তু যদি আমাদের পরিবেশ অনেক বেশি ঠান্ডা থাকে আর যদি রুম হিটার ইউজ করতেই হয়, অনেক সময় নিউবর্নের ক্ষেত্রে সবসময় রুম হিটার ইউজ করতে হয়, তখন কুল মিস্ট হিউমিডিফায়ার ইউজ করতে পারি। অবশ্যই ট্রাই করব কুল মিস্টটা ইউজ করতে। এর ক্ষেত্রে যেটা হবে যে বাতাসে একটু আর্দ্রতা বজায় থাকবে, একটু হিউমিডিটি থাকবে, বাচ্চারা এত বেশি ড্রাই হয়ে যাবে না। ড্রাইনেসের কারণে কিন্তু ওদের শ্বাস করতেও কষ্ট হয়। আর এ সময় তো সর্দি কাশি বাচ্চাদের লেগেই থাকে। 3 বা 4 বছরের আগে কিন্তু বাচ্চারা নাক ঝাড়তে পারে না, দেখা যায় যে নাকটা ক্লগড হয়ে থাকে সারা রাত, শ্বাস করতে পারে না, ওদের অনেক কষ্ট হয়ে যায় সর্দি কাশিতে। সো তখন আমরা একটা যেটা করতে পারি, নেজাল অ্যাসপিরেটর ইউজ করতে পারি, যেটা ইউজ করে ওদের নাকে আমরা একটা টিউব ঢুকিয়ে আরেকটা টিউব আমরা নিজে মুখে নিয়ে টান দিয়ে কিন্তু নাকের সর্দিটা বের করতে পারি। এটা কিন্তু ন্যাস্টি কিছু না, ভেতরে অবশ্যই ফিল্টার থাকে, সর্দিটা আমাদের মুখে যায় না কখনোই। সো এটা করে দিলে কিন্তু ওরা যেহেতু ঝাড়তে পারছে না, সারা রাত কষ্ট পাচ্ছে সর্দির জন্য, তো এটা যদি আমরা একটু রাতে ঘুমানোর আগে টেনে দেই বা দিনে 2-3 বার করে দেই, তাহলে ওরা একটু রিলিফ পায় সর্দিটা থেকে। নেজাল অ্যাসপিরেটর যখন ইউজ করবেন তার আগে একটু স্যালাইন ওয়াটার দিয়ে নিলে ভালো হয়, তাহলে সর্দিটা একটু নরম হয়, তারপরে সেটা টেনে নিতে সুবিধা হয়। আর আরেকটা যেটা আমার বেবি হেল্প পেয়েছে অনেক বেশি, সেটা হচ্ছে নেবুলাইজার ইউজ করে। অবশ্যই ডক্টর দিয়েছিলেন। আমার বেবি যখন একটু বেশি কাশি সর্দি হয়ে যায় তখনই দেখা যায় আমি 2 থেকে 3 বার নেবুলাইজারটা ইউজ করি। অবশ্যই ডক্টরের পরামর্শ মতো ওষুধ নিয়ে। কি পরিমাণে আপনি ওষুধটা দিবেন সেটা অবশ্যই ডক্টরের সাথে আলাপ করে নেবেন। যদি আপনার ডক্টর মানা করে নেবুলাইজার না নিতে, তাহলে দিবেন না। কিন্তু আমার বেবি অনেক উপকার পেয়েছে নেবুলাইজার ইউজ করে, এই জন্য আপনাদেরকেও একটু জানিয়ে দিলাম। সো ওভারঅল এই তো, আমি আশা করি মোটামুটি সব ব্যাপারেই কথা বলেছি। এই টুকটাক ব্যাপারগুলো খেয়াল করে যদি আমরা চলতে পারি, আশা করি উইন্টারটা বাচ্চারা এনজয়ই করবে। এই তো, সবাই সুস্থ থাকবেন, বাচ্চাদের নিয়ে ভালো থাকবেন আর অ্যাক্টিভ থাকবেন। আল্লাহ হাফেজ।